কথা ছিল না, কিন্তু আমার মনে হয়েছে এটাই ভালো। আত্মীয়তা নষ্ট হওয়ার থেকে দূরত্ব থাকা ভালো। মামি আমায় পছন্দ করেন না, বিষয়টা আপনারও জানা। আমিও মামিকে পছন্দ করি না, সুতরাং ওই বাসায় থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। একবার চোর উপাধি পেয়েছি, দ্বিতীয়বার পেতে চাই না আমি। উনি আপনার আর আমার সম্পর্কটাকেও অন্য চোখে দেখেন। আগামীতে এটা নিয়েও যে কোনো কথা শুনবো না, তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমার মনে হয় আমার হোস্টেলে থাকাটাই বেস্ট ডিসিশন। আর হোস্টেল ফ্রি, খাবার খরচ। ওটার একটা ব্যবস্থা করেছি, আশা করছি সমস্যা হবে না। আর সমস্যা হলে মামা আর আপনি তো আছেনই। মিরাজ আর কথা বাড়ানোর সুযোগ পেল না। সে জানে প্রাপ্তি জেদি মেয়ে। একবার সে সিদ্ধান্ত নিয়েছে, মানে সেটা থেকে তাকে নড়ানো অত্যন্ত কঠিন ব্যাপার। মিরাজ দীর্ঘশ্বাস ফেলল, হতাশ স্বরে বলল, যোগাযোগটা রেখো। আচ্ছা, রাখবো। এখন ফোনটা রাখি। আচ্ছা রাখো। প্রাপ্তি ফোন কেটে দিল। মিরাজ ভাই ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ বলেই তার থেকে সাহায্য নিতে হবে এই নীতিতে প্রাপ্তি বিশ্বাসী নয়। যা করছে সে ভেবেই করছে, অন্তত ভবিষ্যতে তার মা আর মামার মধ্যে সম্পর্কটা ভালো থাকবে। পরীক্ষাটা ভালো হয়নি প্রাপ্তির, অঙ্কগুলো মেলেনি। তাকে খুবই অস্থির এবং বিরক্ত দেখালো। রাইসার প্রাপ্তিকে সান্ত্বনা দিয়ে বলল, হয় মাঝে মাঝে, বাদ দাও না, চলো ক্যান্টিনে যাই। আমার ভালো লাগছে না। আজকের ওয়েদারটা কি সুন্দর দেখেছো? দেখো আকাশটা কেমন গুমোট হয়ে আছে। চলো ক্যান্টিনে আজ খিচুড়ি পাওয়া যাচ্ছে। প্রাপ্তি মুখ গোমরা করে রইল। একাডেমিকের প্রকাণ্ড ছাদের নিচে তারা দাঁড়িয়ে আছে। এখনই ঝুমঝুম করে বৃষ্টি নামবে। প্রাপ্তির কাছে ছাতা নেই, সে তাই ছাউনিতে দাঁড়িয়ে রইল। এর মধ্যেই পাশে নুহাস এবং পলাশ দাঁড়ালো। রাইসাকে দেখেই তারা বলল, হ্যালো। রাইসা জড়সড় হয়ে গেল। সে মৃদুস্বরে বলল, হ্যালো ভাইয়া। নুহাস পর মুহূর্তেই বলল, হ্যালো তেলাপোকা। প্রাপ্তি কঠিন চোখে তাকাতেই নুহাসের গলা শুকিয়ে গেল। সে পলাশের হাত ধরে বলল, এমনি তাকাচ্ছে কেন ভাই? আমি কি ভুল কিছু করলাম নাকি? বুঝতেছি না। তোর কি মনে হয় তেলাপোকার সাথে কথা বলা নিরাপদ? মনে হচ্ছে না। পরের ট্রলারতে আগুন ধরেছে, চোখ দিয়ে বের করছে। এর থেকে কেটে পড়া ভালো। নুহাস পলাশের সাথে একমত, ফলে তারা দুজন কেটে পড়তেই যাবে তখন প্রাপ্তি শুধালো, আপনাদের পালের গোদা কোথায়? নুহাস দু কদম পিছিয়ে ভীতস্বরে শুধালো, পালার গোদাকে? ওই যে আপনার গুরু, যার চামচামি করেন। অয়ন? হ্যাঁ, অয়ন ভাইয়া। নুহাস শঙ্কিত স্বরে শুধালো, ওকে দিয়ে কি হবে? সেই কৈফিয়ত আপনাকে দেব কেন? না না, আমি কে? আমি হলাম ক্ষুদ্র সাধারণ মানুষ। আমার মতো নস্যি মানুষকে কেন তুমি কৈফিয়ত দিবে? আসলে অয়নকে তুমি খুঁজছে, ব্যাপারটা হজম হলো নাকি না? প্রাপ্তি ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে বলল, থাক, লাগবে না তার খোঁজ, বাদ দিন। এর মধ্যে ঝমঝম করে বৃষ্টি নামলো। ধরনীর সব জীর্ণতা ধুয়ে প্রগাঢ় শীতলতা ছড়িয়ে দিল। প্রাপ্তি শঙ্কিত নয়নে বৃষ্টির দিকে তাকিয়েছিল। অমনি কোথা থেকে একটা ছাতি তার মাথা ঢেকে দিল। অবাক নয়নে মুখ তুলতে দেখলো অয়নের হাসি মাখা মুখ। নির্লজ্জ স্বরে শুধালো, মিস মে। প্রাপ্তি কিছু সময় তার দিকে তাকিয়ে রইল, তারপর বিব্রত স্বরে বলল, খেয়ে কাজের অভাব নেই নাকি? প্রাপ্তির কথাটা শুনতেই অয়নের হাসি বর্ধিত হলো। স্বর খাদে নিয়ে বলল, মিথ্যে বলে তোমার গলা কাঁপে তেলাপোকা। স্বীকার করেই ফেলো, তুমি আমাকে নিয়ে ভাবছিলে। তুমি বেড হেরে গেছো। বলেই হলো। তার মানে আমার কথা একেবারে তুমি চিন্তা করোনি? না। কণ্ঠে দৃঢ় করে বলল প্রাপ্তি। অয়নের হাসি মিলিয়ে গেল না, বরং ফিচেল গলায় বলল, তার মানে তুমি আমাকে ঘৃণা করো না। বেট আমি জিতে গেছি। মানে কি? মানে হলো, তুমি আমাকে নিয়ে সারাদিন চিন্তা না করলে আমি ধরে নিতে পারি তুমি আমাকে ঘৃণা করো না। তাই বেট আমি জিতেছি। এটা চিটিং। চিটিং হলে চিটিং। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমাদের মধ্যে কোনটা চলছে সেটা না হয় তুমি রিসেট করে নিও। এখন বলো, আমার পুরস্কার কখন দিবে? প্রাপ্তির ইচ্ছে হলো নিজের মাথায় নিজে দুটো টাক দিতে। সে কি করে এই ম্যানুপুলেটরের ফাঁদে পা দিল? এই লোকটা একটা অশৈল্য। এই কথাটা কি করে ভুলে গেল সে? প্রাপ্তি দাঁতে দাঁত পিষে বলল, কি চাই আপনার? বেশি কিছু না, শুধু আমার সাথে এখন বৃষ্টি বিলাস করতে হবে। প্রাপ্তি বিমূঢ় চোখে তাকালো অয়নের দিকে। অয়ন হাসছে, কিন্তু তার চোখে সেই হাসির প্রতিচ্ছবি আঁকছে না। খুব বিষণ্ণ সেই চোখ জোড়া। মানুষের আবেগগুলো প্রাপ্তি বুঝে না। বুঝে না বললে ভুল হবে, বুঝতে চায় না। অহেতুক অন্যের আবেগ নিজেকে ভাসিয়ে দিয়ে মন দুর্বল করে ফেলার কোনো কারণ নেই। তবে অয়ন নামক মানুষটির ব্যথিত নয়ন তাকে কৌতূহলী করে তুলল। মস্তিষ্কের ভেতরে সে হাজারো দলা পাকানো প্রশ্ন উবে গেল। অয়নের চোখে চোখ রেখে শুধালো, যদি বৃষ্টি বিলাস করি তাহলে আপনি আমাকে জ্বালানো থামিয়ে দেবেন?
অয়নের হাসিটা সংকুচিত হলো। ভারী সরখানা খাদে নামিয়ে গম্ভীর ভঙ্গিতে শুধালো। আমি তোমাকে জানানো বন্ধ করে দিলেই তুমি খুশি? খুশি? প্রাপ্তির কাছে উত্তর নেই। হঠাৎ করে সর্বদা নির্দ্বিধায় উত্তর দেওয়া মেয়েটি দ্বিধান্বিত হয়ে গেল। অয়ন তার চিন্তিত মুখখানার দিকে তাকিয়ে রইল কিছু সময়, তারপর আবারও শুধালো। কি হলো ভালোবাসা? আমার পিছু ছাড়াতে পারলেই তুমি খুশি? প্রাপ্তি মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। বেশ। অয়ন আর কোনো কথা বলল না। প্রাপ্তির হাতে নিজের ছাতিখানা ধরিয়ে বলল, বৃষ্টি বিলেসটা না হয় ধার থাকুক। বলেই ঝুম বৃষ্টিতে নেমে পড়ল সে। শীতল বাড়িধারা ভিজিয়ে দিল তার টি শার্ট। ভেজা টি শার্ট লেপটে গেল শরীরে। অয়ন অলস ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, কোনো হেলদোল নেই, বরং দুহাত দিয়ে নিজের ভেজা চুলগুলো টেনে পেছনে নিয়ে গেল সে। মুখখানা আকাশের পানে স্থির রেখে চোখ বুজে ভিজতে লাগলো। মনে হলো সে সবচেয়ে শান্তির জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ক্লেশ বিষাদ সব ধুয়ে যেতে লাগলো। ধীরে ধীরে একাডেমিকের প্রকাণ্ড ছায়ায় দাঁড়ানো সবাই নেমে পড়ল রাস্তায়। সবার মধ্যে উন্মাদনা যেন। ভাদ্রের বৃষ্টিতে এত মাতাল হবার কি আছে? অথচ 21-22 বছরের ছেলে মেয়েগুলো ছোট ছোট বাচ্চাদের মতো লাফাচ্ছে। বৃষ্টির ধারা বাড়ল। রাইসা প্রাপ্তিকে বলল, ভিজবে? হলে যেয়ে গোসল করে ফেলবো। প্রাপ্তি তাকে দেখে একটু চমকালো। এতক্ষণ সে তার পাশে ছিল না, নুহাসদের সাথে কথা বলছিল। কি কথা সেটা নিয়ে আগ্রহ জন্মালো না প্রাপ্তির। সে নির্লিপ্ত স্বরে শুধালো, আমি কখনো বৃষ্টিতে ভিজিনি। কখনো না। না, কখনোই না। রাইসা অবাক হলো। প্রাপ্তি সামনে তাকালো। হই হুল্লোড়, বৃষ্টি, ঝুমঝুম শব্দ, সবকিছুর মধ্যে অয়ন তার দিকে তাকিয়ে ভিজছে। রাইসা তার দৃষ্টি অনুসরণ করলো। মনে এক প্রশ্ন উকি দিল বটে, কিন্তু সেটা উচ্চারণ করার সাহস হলো না। প্রাপ্তি আনমনে জিজ্ঞাসা করলো, বৃষ্টিতে ভেজা কি খুব আনন্দদায়ক? ভিজেই দেখো না, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। বলেই রাইসা ঝপ করে পানিতে নেমে গেল। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। একাডেমিকের সামনে পাগলের মতো ভিজতে থাকা মেয়েগুলোর মাঝে সে হারিয়ে গেল। প্রাপ্তির এই প্রথম কৌতূহল হলো। সবসময় নিজেকে অসুস্থতার দোহাই দিয়ে আটকানো যুক্তিকতায় মাথা মেয়েটা হুট করেই অযুক্তির কাজ করতে ইচ্ছে হলো। ব্যাগটা কোনায় রেখে সে ধীরে ধীরে বৃষ্টিতে নামলো। ঠান্ডা বৃষ্টির পানিতে গা কাটা দিচ্ছে। ধীরে ধীরে সমস্ত শরীর ভিজে গেল। এটা এক অন্যরকম অনুভূতি। চোখ বুজে ঠিক কতটা সময় দাঁড়িয়ে রইল প্রাপ্তি তার জানা নেই। তবে তার শরীরখানা কেমন আলগা হয়ে গেল। মস্তিষ্কের ভিতর অশান্তিগুলো কেমন জড়ো হয়ে গেল। ঠান্ডা পানি যা প্রথমে গায়ে কাটা দিচ্ছিল তা সয়ে যেতে লাগলো। যখন চোখ মেলল তখন দেখলো অয়ন তার সামনে দাঁড়ানো। ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে বলল, মন বদলালে? আমি কারো ধার ধারি না। অয়ন হাসলো। তার চোখ হাসছে। প্রাপ্তি সেই চোখের দিকে চেয়ে রইল, কিন্তু কিছু বলার পূর্বে একটা মেয়ে তাকে ডাকলো। আয় এদিকে আয়। অয়ন চলে গেল। তাকে মৌমাছির মতো ঘিরে ধরলো মেয়েরা। সেও হেসে হেসে কথায় মজলো। প্রাপ্তি কিছু সময় তাকিয়ে থেকে হাঁটা দিল হলের উদ্দেশ্যে। বৃষ্টিতে তার মোটা চশমার গ্লাস ভিজে গেছে। চোখ জোড়া কেমন জ্বলছে। প্রথম বৃষ্টিতে ভেজাটা হয়তো তাকে ভোগাবে। প্রাপ্তির চিন্তাটা ভুল ছিল না। চোখ লাল হয়ে এসেছে, তার নাক বন্ধ হয়ে গিয়েছে। মাথা এবং শরীরে অসম্ভব ব্যথা মনে হচ্ছে। শরীরের উপর হাতি দাপিয়ে বেড়াচ্ছে। চোখ খুললে কিছু দেখতে পাচ্ছে না। চশমা সহ সবকিছুই ঝাপসা। ভিজার সিদ্ধান্তটা খুব ভুল ছিল, মারাত্মক ভুল। মাথাটা ভার হয়ে আসছে। রুমমেট রুশনা একবার জিজ্ঞেস করলো, তোর কি শরীর খারাপ প্রাপ্তি? প্রাপ্তি বলল, না। সে প্যারাসিটামল খেলো, মাইগ্রেনের জন্য টাফনিল খেলো, তবুও কাজে দিল না। আগামীকাল দুটো সিটি নির্ঘাত সে খারাপ করবে। যদিও আগে থেকেই পড়া ছিল, তবুও প্রাপ্তি কখনো অর্ধেক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয় না। মাথা ভার হয়ে আসছে। নাক বন্ধের কারণে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সেই সব দিয়ে নিজেকে পড়ার টেবিলে রাখতে পারলো না। রাতে ধুম করে জ্বর উঠলো প্রাপ্তির। গায়ের ব্যথা বাড়লো। ঘুমের মধ্যে ব্যথায় ছটফট করলো সে। সমস্ত শরীরের গিটে গিটে কেউ যেন হাতুড়ি দিয়ে ক্রূরভাবে পেটাচ্ছে। প্রাপ্তির চোখ ভিজে এলো। প্রাপ্তির মনে হলো, ইস, এখানে মা থাকলে কি ভালো হতো। অন্তত মাকে জড়িয়ে ঘুমাতে পারত সে। সকালেও প্রাপ্তির জ্বর কমলো না। দুটো প্যারাসিটামল একসাথে খেয়ে সে ক্লাসে গেল। আজকে দুটো ক্লাস, এরপর ল্যাব। অথচ তাকাতেও কষ্ট হচ্ছে প্রাপ্তির। মাথাটা ভার লাগছে। যে হল থেকে ক্লাস পর্যন্ত হেঁটে যায় সেই মেয়ে রিক্সা নিল। অদ্রিতাকে পড়াতে যাবার কথা আজকে। সে হয়তো যেতে পারবে না। নতুন টিউশনে এমন বন্ধ করলে নিশ্চয়ই তাকে দায়িত্ব জ্ঞানহীন ট্যাগ দেওয়া হবে। কিন্তু শরীরটা মোটেও ভালো নেই। প্রাপ্তি খুব কষ্টে ক্লাস অবধি গেল। পায়ের ব্যথায় সে হাঁটতে পারছে না। হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে উঠল। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। নিজের শরীর ধরে রাখতে পারল না প্রাপ্তি। কিছু বোঝার আগেই জ্ঞান হারালো। সাথে সাথে একজোড়া হাত তাকে ধরে ফেললো। উদ্বিগ্ন স্বরে ডাকলো, প্রাপ্তি, প্রাপ্তি। অয়নের ডাকে প্রাপ্তি সাড়া দিল না। তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। করিডোরে মানুষের ভিড় জমে গেল। সবাই উৎকণ্ঠার সাথে দেখছে প্রাপ্তিকে। অয়ন সাথে সাথে কোলে তুলে নিল তাকে। হালকা পালকের মতো শরীরটা তার হাতে তুলে সে নুহাসকে বলল, আমি ওকে মেডিকেলে নিয়ে যাচ্ছি। আমরা আসি। অয়ন সাথে সাথেই বলল, না, দরকার নেই।
বলেই হাঁটা শুরু করলো সে মেডিকেল বিল্ডিংয়ের উদ্দেশ্যে। ঠিক কত ঘন্টা ঘুমিয়েছে প্রাপ্তি জানা নেই, তবে গা ভিজে গেছে ঘামে, কেমন গরম লাগছে, নিঃশ্বাসের কষ্টটা এখনো আছে। চোখ মেলতে একটা ঘরে দেখলো সে, সাদা দেওয়াল, সাদা সিলিং, সাদা বিছানা। সে ঘুমিয়েছিল। পাশের জানালার গ্রিল দিয়ে কমলা রোদ প্রবেশ করছে। সে মাথাটা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো অয়নের মুখখানা। একটা চেয়ারে বসে সে বিছানায় হাতের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে। প্রাপ্তির হাতের কাছে তার মাথা, ফ্যানের বাতাসে তার কপালের উপর পড়ে থাকা সিল্কি চুলগুলো উঠছে। প্রাপ্তি তার কপালে আঙ্গুল ছোঁয়াতেই সে চোখ মেলে তাকালো, ঘুম ঘুম স্বরে শুধালো। এখন কেমন লাগছে? প্রাপ্তি কিছুটা সময় বিমূঢ় চোখে চেয়ে রইল অয়নের বাদামি চোখের দিকে। অয়নের ঠোঁটে মৃদু হাসি লেপ্টে আছে। মাথা তুলে আড়মোড়া ভাঙল সে। এলোমেলো চুলগুলো গুছিয়ে প্রাপ্তির ভ্রান্ত চোখের দিকে তাকিয়ে বলল, এখন কি শরীরটা ভালো লাগছে? তুমি ভয় পেয়ে দিয়েছিলে তেলাপোকা। প্রাপ্তি এখনো নিজেকে ধাতস্থ করতে পারছে না। সে হল থেকে ক্লাসের উদ্দেশ্যে বেরিয়েছিল, করিডোরেও পৌঁছেছিল। এরপর কিছু মনে নেই। প্রাপ্তি খেয়াল করলো তার হাতে ক্যানোলা করা স্যালাইন চলছে, প্রায় শেষের দিকে। অয়ন তার হাতা গুটাতে গুটাতে বলল, আমি দই চিরা আনিয়ে রেখেছি, স্যালাইন শেষ হলে খাও। ভাগ্য ভালো ছিল যে ডাক্তার ছিল, ওনাদের কাছে স্যালাইন সিট আছে জানা ছিল না। তোমার জ্বর তো অনেক, 104, প্যারাসিটামল খেতে হবে। আচ্ছা, কি মনে করে বের হলে বলো তো? এত জ্বরে পাগলবাদে কে বের হয়? ভালোবাসা? কয়টা বাজে? শ্লেষ ধরা স্বরে ধীরে বলল প্রাপ্তি। তার মুখভাব এখনো উদ্ভ্রান্ত। অয়ন তার হাতের ব্যান্ড দেখে বলল, 5:17। সময় শোনার সাথে সাথেই তরাক করে উঠে বসলো প্রাপ্তি। ক্যানোলায় টান খেলো, সাথে সাথে পাইপে রক্ত উঠতে লাগলো। অয়ন ব্যাপারটা লক্ষ্য করতেই গম্ভীর গলায় বলল, এত উতলা হওয়ার কিছু নেই, শান্ত হও, হাতে রক্ত আসছে। প্রাপ্তির সেদিকে খেয়াল নেই। তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে। তার পরীক্ষা ছিল আজ, তাও দুটো পরীক্ষা। সে একটাতে উপস্থিত ছিল না। অ্যাটেন্ড করলে 50%-এর উপর নাম্বার আসতো। সে কড়া গলায় বলল, আপনি আমাকে ডাকেননি কেন? আমার সিটি ছিল তো। অয়ন এক নজর তার দিকে তাকালো, শান্ত গলায় বলল, তুমি হুঁশে ছিলে না। আমার এক্সাম ছিল আজকে। সামান্য সিটে পরে মেকআপ করে নিও, এটা এমন কিছু না। অয়নের দায়সারা ভাবে গা জ্বলছে প্রাপ্তির। জ্বর সারছে নাকি রাগে ঘামছে তা জানা নেই, তবে তার সমস্ত দেহ ঘাম দিল। কঠিন গলায় বলল, সামান্য সিটি আপনার কাছে সামান্য লাগছে? এটার উপর আমার রেজাল্ট নির্ভর করছে। তুমি পাগল নাকি মাথায় ব্রেনের বদলে সুজি ভরা? তোমার শরীরের যে অবস্থা ছিল তাতে তোমাকে হুঁশে ফেরানো একটা টেনশন ছিল। নিজেকে দেখো, একেতে ফুতিল উড়ে যাওয়া বডি নিয়ে ঘোরো, উপর থেকে 104 জ্বর। তোমার রেস্ট দরকার প্রাপ্তি। আর অবস্থাটা হয়েছে কার জন্য? খুশি আপনি এখন? অয়ন থামলো, শান্ত স্থির দৃষ্টিতে তাকালো প্রাপ্তির রাগে লাল হয়ে যাওয়া মুখখানার দিকে। মেয়েটা অত্যন্ত রেগে আছে। তার রাগে ঠোঁট কাঁপছে, জ্বরের জন্য ঘোলাটো হয়ে যাওয়া চোখগুলো দিয়ে অগ্নি বর্ষণ করছে। অয়ন বুঝলো এখানে সে নিজের সংযম হারালে অহেতুক সিন ক্রিয়েট হবে। রঙ্গতামাশা মেডিকেল সেন্টারে করার মানে নেই। ভার্সিটির মেডিকেল সেন্টারে খুব একটা মানুষের আনাগোনা নেই বটে, তবে একটু পরপর মেডিকেল অফিসার ঘুরে যান। সে শান্ত ভঙ্গিতে একটা পেপার প্লেটে দই আর চিরা ঢাললো, চামচ দিয়ে বলল, খেয়ে মাথা ঠান্ডা করো আর চিল। বিশমার্কে সিটি না দিলে কিছুই হয় না। অনেক সিটিতে 0 পেয়েও প্লাস তোলে। স্যারের সাথে কথা বলো, আর মেডিকেল অফিসারের সার্টিফিকেট পাচ্ছই। সো স্যার কনসিডার করবে। সবার আগে নিজের শরীর। ভুল আমার বোঝা উচিত ছিল আপনার মতো শনি থাকলে যে আমার কখনোই ভালো কিছু হবে না। নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট প্রাপ্তি। আমি তোমাকে সলিউশন দিচ্ছি। নিজে আমার জীবনে একটা পাহাড় সমান ঝামেলা ক্রিয়েট করে আমায় সলিউশন দেখাচ্ছেন আপনি। এবার গলার স্বর যেন একটু বাড়ালো প্রাপ্তি। রাগে গজগজ করতে করতে বলল, যখন থেকে আপনি আমার লাইফে এসেছেন আমার জীবনটা একটা না একটা ঝামেলা তৈরি করেই যাচ্ছেন আমার জীবনে। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনার কোনো আইডিয়া আছে আপনি আমার কত বড় ক্ষতি করেছেন? আপনার কাছে যা কিছু মূল্যহীন আমার কাছে সেগুলো কতটা ইম্পর্ট্যান্ট সেটা জানেন আপনি? আপনার মতো লাট সাহেবের ঘরে জন্ম না আমার। প্রতিটা সময় আমার কতটা যুদ্ধ করতে হয় সেটা একমাত্র আমিই জানি। এখানে আমি বিলাসিতা করতে আসিনি আপনার মতো। প্রতিটা দিন আমায় চিন্তা করতে হয় হাউ টু পে মাই বিলস। আমার খাওয়ার টাকাটাও আমার বাসা থেকে আসে না। আমার রেজাল্ট করাটা আমার একমাত্র লক্ষ্য, যেটা আপনার কাছে সামান্য 20 মার্কের সিটি। সেটা আমার কাছে আমার একটা স্টেপ টু অ্যাচিভ মাই গোল। আমি ইচ্ছে করে এমন লেভেন্ডিশ থাকি না। আপনার কি ধারণা আই কান্ট আয়রন মাই ড্রেস অর স্টাইল মাই হেয়ার? নো, আই ডোন্ট ওয়ান্ট টু। আমার কাছে আমার রেজাল্টের প্রায়োরিটি। বন্ধুদের সাথে আড্ডা দিলাম, ব্যাকলগ নিয়ে বসে থাকার প্রিভিলেজ আপনার আছে, আমার নেই। আমার বাসায় আমার রিপোর্ট কার্ড ডিসাইড করবে আমার ফিউচার। আপনি কি করে বুঝবেন আমার স্ট্রাগল? কারো কাছে নিজের ওর্থ প্রমাণ করার যন্ত্রণা আপনি কি করে বুঝবেন? আমি বুঝি। অয়ন খুব শান্ত স্বরে কথাটা বলল। সে হাতের প্লেটটা রেখে দিল বেডের পাশে ছোট টেবিলের উপর।
তারপর শান্ত গলায় বলল, দুদিনে দুনিয়ায় 3 দিনে যদি মানুষের ভ্যালিডেশন চাইতেই নষ্ট করো তাহলে বাঁচতে শিখবে কবে? কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল সে। প্রাপ্তি সেখানে বসে রইল। তার চোয়াল শক্ত হয়ে গেল, মাথা ব্যথা বাড়ছে, গায়ের তাপমাত্রা বাড়ছে, আবারও জ্বর আসবে হয়তো। প্রাপ্তির ঘর থেকে বের হতেই অয়নের সাথে তার বন্ধুদের দেখা হলো। নুহাস এসেছে মেডিকেল অফিসারকে দেখাতে। একটু আগে এসে খেজুরের বিচি খেয়ে ফেলেছে, এখন তার চিন্তা হচ্ছে। সে বারবার একটা কথায় পলাশ আর শিহাবকে বলছে, খেজুরের বিচি গেলে ফেললে কি পেটে খেজুরের গাছ হবে দোষ? আমি মাত্রই একটা গেলেছি, এখন মনটা ফাঁসফাঁস করতেছে। পেটের ভেতর গাছ, সেই গাছের শেকড় কই না কই দিয়ে বের হবে, ভাবলেই তো মন বসে যাচ্ছে। জীবনটা বিনা প্রেম পিড়িতে কেটে গেল। সুন্দর থাকতেই তো কেউ প্রেম করতে চায়নি। পেটে খেজুর গাছওয়ালা ছেলেকে কে বিয়ে করবে? তাই তারা তাকে মেডিকেল সেন্টারে নিয়ে এসেছে। মেডিকেল অফিসার তার খেজুরের বিচির কাহিনী শুনে মুখ ভচকালেন, কিঞ্চিত বিরক্তি নিয়ে বললেন, এক কাজ করেন, বাথরুম করেন, বেরিয়ে যাবে, না বের হলে অপেক্ষা করবেন, আর গাছ হয়ে গেলে মেডিকেল অফিসার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে অপেক্ষা করবেন ফল ধরার। ব্যাটাকে মারতে পারলে শান্তি লাগতো নুহাসের, কিন্তু সে মারতে পারেনি। হতাশ হয়ে বেরিয়েছে 3 বন্ধু। ঠিক তখনই তারা অয়নকে দেখতে পেল। অয়নের শক্ত চোয়াল দেখতেই তারা তার কাছে গেল। নুহাস এর পেছনের রুমে উকি দিল। অয়ন সেই সকাল থেকে মেডিকেল সেন্টারে এখন অবধি খায়নি। বন্ধুরা তাকে অনেকবার ফোন করেছে কিন্তু সে আসেনি। নুহাস তাচ্ছিল্য ভরে বলল, কি দোস্ত, ফ্রি হয়েছিস অবশেষে? ভাই কি সিনটে দেখালিস ডিপার্টমেন্টে, পিওর সিনেমা। নায়িকা মাথা ঘুরে পড়তেই তাকে ধরে ফেলা, তারপর কোলে টোলে তুলে মেডিকেলে নিয়ে আসা, পিওর সিনেমা। শুধু ব্যাকগ্রাউন্ডে একটা গানের অভাব। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে তাই। নুহাসের দিকে কটমট করে চাইল অয়ন। কঠিন স্বরে বলল, আরেকবার কানে কাছে মশার মতো গান গাইছোস তো স্ট্যাপলার দিয়ে ঠোঁট সেলাই করে দেব। বলেই হনহন করে বেরিয়ে গেল সে। নুহাস বেকুব স্বরে শিহাবকে জিজ্ঞাসা করল, কি এমন বললাম যে রেগে গেল? ঝগড়া টগড়া হইছে মনে হয়। মানে প্রেমের নাম বেদনা? হইতে পারে, নতুন নতুন প্রেম তো। বন্ধুদের কাছে যা প্রেম তা অয়নের কাছে ঠিক কি তা সে জানে না। তবে নিজেকে নিজে হাজারবার গালি দিল। সে আর প্রাপ্তিকে নিয়ে ব্যস্ত থাকবে না, কখনোই না। সে তার পুরনো জীবনে ফিরে যাবে। মেয়েটা তাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছে, আর নিজেকে অপমান করার সুযোগ দিবে না অয়ন। প্রাপ্তির জ্বর 3 দিন ছিল। জ্বরটা বেশ ভোগালো তাকে। হয়তো একদিন ঠিকমতো বিশ্রাম নিলে সে সুস্থ হয়ে যেত, কিন্তু সে বিশ্রাম নেয়নি, তাই ভোগান্তি বেশি হলো। হলের খাবারে অরুচি হয়ে গেছে, দেখলেই বমি পায়। 3 বেলা কলা আর বাটার বানের উপর তাকে কাটাতে হচ্ছে। প্রাপ্তিকে আপাতত গণরুমে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। রেজাল্ট ভালো হলে তাকে রুম দেওয়া হবে। 3 দিন পর সে অদ্রিতাকে পড়াতে বের হলো। বের হতেই একটা দৃশ্যে তার মেজাজ খারাপ হলো। অয়ন একটা মেয়ের সাথে পদ্মপুকুরে বসা, মেয়েটা হাসছে, অয়নও হাসছে। রাগা দৃশ্য নয়। অয়ন মানে গোবর, আর মেয়েরা মাছির মতো তার চারিপাশে ভনভন করবে, এটাই সায়েন্স। কিন্তু প্রাপ্তির মেজাজ খারাপ হলো। জ্বরের কারণে হয়তো মাথায় শর্ট সার্কিট হয়েছে, তাই তো এই স্বাভাবিক দৃশ্যেই তার মাথায় আগুন জ্বলছে। এই লোকটা 3 দিন তাকে যন্ত্রণা দেয়নি, এখানে তার খুশি হবার কথা, সে এটাই চেয়েছিল। কিন্তু সে কোথাও না কোথাও একটু বিরক্ত হয়েছে। পরক্ষণে মনে হলো ঘন্টায় 300 টাকার ডিলের জন্য সে হতাশ। যতই হোক হাতিটা টাকা তো দিচ্ছিল। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর অয়নদের সামনে রিকশায় উঠল। হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, পায়ে রিকশায় তার ভরসা। অদ্রিতা আগের মতোই দায়সারা ভঙ্গিতে পড়ল প্রাপ্তির কাছে। মেয়েটা ভালো ছাত্রী, তবে তার কনফিডেন্সটা অনেক বেশি। সব পারি ভাবখানার জন্য সে খুব সিলি ভুল করছে। প্রাপ্তিকে তার খুব বেশি পছন্দ না, তাই তার কথা শোনা বা তার সাথে কথা বলো তার অপছন্দ। প্রাপ্তি এবার নিজে থেকেই বলল, শুনেছি তোমার বড় ভাইয়ার সাথে তুমি খুব ক্লোজ। তো তাকে নিজের সমস্যাগুলো বলো, আমার মনে হয় সে তোমায় একটা সমাধান দিতে পারবে। অদ্রিতা চুপ করে থাকলো। কথাটা যেন সে শুনতে পায়নি। সে একদৃষ্টিতে তার টেবিলের উপরে রাখা গ্লোভের দিকে তাকিয়ে আছে। প্রাপ্তি বুঝলো মেয়েটা তার সাথে কথা বলতে চাইছে না, তাই সেও খোঁচালো না। সে তার মতো হোমওয়ার্ক লিখে উঠতে গেলে অদ্রিতা খুব জড়তা নিয়ে বলল, ভাইয়া বাসায় আসে না, তার সাথে বাবার সমস্যা আছে। পারিবারিক ঝামেলার ব্যাপারগুলো প্রাপ্তি সবসময় এড়িয়ে যায়। সে নিজের পরিবারের অর্ধেকের বেশি ঝামেলা দেখেও না দেখার ভান করে। সুতরাং অদ্রিতার পরিবারের ঝামেলাতে সে ইচ্ছে করে অনাগ্রহ প্রকাশ করে। কিন্তু অদ্রিতা বলে ওঠে, আপনার কাছে মোবাইল আছে? তোমার কাছে নেই? না। মোবাইল দিয়ে কি করবে? ভাইয়াকে ফোন দিব। প্রাপ্তি দ্বিধায় পড়ল। পারিবারিক ঝামেলা কি এতটাই জটিল যে অদ্রিতাকে বাসা থেকেও ফোন করতে দেওয়া হয় না? অদ্রিতা প্রাপ্তির বিমুখ দৃষ্টি দেখে যেন কিছু একটা আন্দাজ করলো। সে অবলীলায় বলল, বাসায় ফোন দিয়ে ফোন করলে ভাইয়া ধরবে না, সে কারোর ফোন ধরে না। আমি অনেকবার চেষ্টা করেছি, তাই আপনার ফোন চাইছিলাম। তুমি তোমার ভাইকেই তো ফোন দিবে নাকি অন্য কাউকে?
অন্য কাকে ফোন দিব? প্রেমিক হতে পারে। অদ্রিতা সুচালো নয়নে তাকালো। তার তাকানোটা পরিচিত, কিন্তু প্রাপ্তি মনে করতে পারছে না কার সাথে মিল রয়েছে। প্রাপ্তি তার মোবাইলটা এগিয়ে বলল, আমার সামনে কথা বলতে হবে। ঠিক আছে, কিন্তু প্রাইভেসি লিক করা যাবে না। বলেই সে ফোনে ডায়াল প্যাডে একটা নাম্বার চাপলো। ডায়াল করতেই একটা নাম ভাসলো, নাটকেস। অদ্রিতা অবাক নয়নে তাকালো প্রাপ্তির দিকে, বিস্মিত স্বরে শুধালো, আমার ভাইয়া কি আপনি চেনেন? হ্যাঁ। প্রাপ্তির অবিশ্বাস্য দৃষ্টি। অদ্রিতা ফোনের স্ক্রিন দেখিয়ে বলল। এই যে নাম্বার সেভ করা। অপর পাশ থেকে ফোনটা রিসিভ হলো। বল ভালোবাসা, বলো ভালোবাসা, অবশেষে আমাকে মনে পড়লো। অদ্রিতা চোখ জোড়া বড় বড় করে চাইল প্রাপ্তির দিকে, আর প্রাপ্তি তড়িঘড়ি করে অদ্রিতার হাত থেকে ফোনটা নিয়ে কেটে দিল। মস্তিষ্ক ঘোলাটে হয়ে গেল। অনেক তথ্য একত্রে এসে ঘেটে ঘ হয়ে গেছে চিন্তাগুলো। প্রথমে যে ধাক্কা ছিল সেটা ছিল অয়ন শিকদার, অদ্রিতার বড় ভাই। তার মানে অয়ন শিকদার এবং আবরার ভাইয়া দুজন ভাই, অথচ দু ভাইয়ের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। সেই তথ্যটা হজম হবার আগেই আরেকটা তথ্য সামনে এলো, তা হলো সিনিয়র ভাই অয়নের সাথে তার পরিবারের দা কুমড়ার সম্পর্ক। এই তথ্যটা প্রাপ্তির ব্রেনে সংরক্ষিত রাখার মতো কোনো তথ্য নয় যদিও, কিন্তু তথ্য তো তথ্যই, ডিলেট না হয় পরে দেওয়া যাবে। এখন আরেকটা গন্ডগোল বেঁধেছে, তা হলো অদ্রিতা মনে করছে প্রাপ্তির সাথে অয়নের প্রেম জাতীয় সম্পর্ক রয়েছে, এবং অয়ন ভাবছে প্রাপ্তি নিজে থেকে তাকে স্মরণ করছে। দুটো তথ্যের একটাও সঠিক নয়, কিন্তু বোঝাবে কাকে? এই যে ক্লাস 9-এ পড়া মেয়েটা তার দিকে চরম আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে। এতটা আগ্রহ সে তার কাছে পড়ার সময়ও করেনি। প্রাপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখো অদ্রিতা। আপনি ভাইয়া গার্লফ্রেন্ড? প্রাপ্তি সাথে সাথেই বলল, না, মোটেই না। অদ্রিতা হাসি হাসি মুখে তাকিয়ে আছে। তার বিশ্বাস হয়নি নিশ্চয়। এখনকার ছেলেমেয়েগুলো অনেক বেশি পাকা। তারা ক শুনলে কক্সবাজার যে ফিশ বারবিকিউ খাওয়া শুরু করবে, কিন্তু কতে যে অন্য কিছু হতে পারে সেটা কখনো ভাববে না। প্রাপ্তি চসূচক শব্দ করে বলল। ইটস কমপ্লিকেটেড। অদ্রিতা আবারও ঠোঁট চেপে হাসছে। প্রাপ্তি কড়া স্বরে বলল, হাসবে না। আমি হাসছি না, আমার মুখটাই হাসি হাসি, ঠোঁটটা বড় তো দেখুন। প্রাপ্তি হাল ছেড়ে দিল। অয়ন শিকদারের বোন নিশ্চয়ই তার মতোই হবে। প্রাপ্তি চোখ বুজে কথা সাজালো, তারপর খুব শান্ত স্বরে বলল, তোমার ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বুঝেছি। কি বুঝেছ? এই যে ভাই আপনাকে পছন্দ করে কিন্তু সুবিধা করতে পারছে না। কচু বুঝেছ। প্রাপ্তি হতাশা নিয়ে বলল। অদ্রিতা হাত পা টান দিয়ে বসলো। নতুন ম্যাডামকে এখন ততটা বোরিং লাগছে না। প্রাপ্তির ফোন বাজছে, নাটকেস নামটা ভাসছে। প্রাপ্তি বিরক্তি নিয়ে ফোনটা কেটে দিল। অদ্রিতা মুচকি হাসছে, সে খুব মজা পাচ্ছে। প্রাপ্তি এবার কড়া স্বরে বলল, আমার আর তোমার ভাইয়ার সম্পর্ক যাই হোক না কেন, সেটা আমাদের প্রাইভেট ব্যাপার। কারো প্রাইভেসিতে হস্তক্ষেপ করা একদমই ঠিক না। জানি আমি, ডোন্ট ওয়ারি, আমি কাউকে কিচ্ছু বলবো না। অ্যাকচুয়ালি আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। আসলে আমার ভাইয়া খুব ইন্ট্রোভার্ট মানুষ। প্রাপ্তি চোখ বড় বড় করে চাইলো, অবাক স্বরে শুধালো, ইন্ট্রোভার্ট? কে? অয়ন ভাইয়া? অদ্রিতা হাসলো। হাসিটার মধ্যে কেমন যেন মলিনতা ছিল, বিষণ্ণতা উকি দিচ্ছে তার চোখে। কলম দিয়ে খাতার উপর আঁকিবুকি করতে করতে বলল, আমরা 3 ভাই বোনই একটু আলাদা। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু সিক্রেট আছে যা আমরা খুব সংগোপনে রেখেছি। যেহেতু আপনি দূরের কেউ নন, আপনাকে বলতে কোনো সমস্যা নেই। আসলে আমাদের ফ্যামিলিটা ততটা পারফেক্ট না যতটা দেখতে মনে হয়। বাবা মামার সম্পর্ক, বাবা আমাদের সম্পর্ক, মা আমাদের সম্পর্ক, বা আমাদের 3 ভাই বোনের সম্পর্ক, সব কিছুই যেন কেমন খুব ক্লোজ আমরা নই। আমাদের মধ্যে কখনো সেভাবে কথা হয় না। আমাদের সমস্যা হলে আমরা বাইরের মানুষের উপর বেশি নির্ভর করি। আমাদের মধ্যে যেন একটা দেয়াল বিশাল তৈরি হয়ে গেছে, বিশেষ করে যখন থেকে অয়ন ভাইয়া বাসা ছেড়ে দিয়েছে। অয়ন ভাইয়ার ফ্রাস্ট্রেটেড হয়েই ঘর ছেড়েছে। সে কারোর সাথে যোগাযোগ করে না, কথা বলে না, বাসায়ও আসে না। অদ্রিতা একটু থেমে বলল, দোষ আমার বাবার। আমার বাবা খুব ডিফারেন্ট একটা প্রজাতির। হ্যাপি স্যাপিয়েন্স কম এলিয়েন টাইপের বেশি মনে হয়। তাকে খুশি করাটা খুব টাফ। খুব ইজি গ্রোয়িং পারসন না সে, একটু বোমার আর প্রচণ্ড জেদি। তার কাছে সাকসেস মানে ভালো রেজাল্ট, ভালো স্যালারি, জব। অয়ন ভাইয়া অনেক আলাদা, তার চিন্তাধারাও খুব আলাদা। সে বাবার এই বোরিং ওয়েতে চলতে পছন্দ করে না। রিবেল, সে সবসময় বিদ্রোহ করেছে। ভাইয়া অ্যাকচুয়ালি ফটোগ্রাফি করার খুব শখ ছিল, সে খুব ভালো ছিল, কিন্তু বাবা সব সময় তাকে টন্ট করত। তার ভাষ্যে এইসব টাকা নষ্ট আর সময় নষ্ট। তো ভাইয়া একদিন রেগে তার ক্যামেরা ভেঙে ফেলে। ভাইয়া ইন্টারে ছিল, সব কিছু পড়াশোনা করে সে বোর্ডে ভালো নম্বর পেয়েছে, সব 90-র উপরে নাম্বার
নাম্বার বাংলা ছাড়া। সে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতেও চান্স পেয়েছে, কিন্তু তাতেও যেন বাবার মন গলেনি। সে সবসময় আবরার ভাইয়ার উদাহরণ টানে। আবরার ভাইয়া আর অয়ন ভাইয়া কি সেম মানুষ বলুন? সেম তো না, প্রতিটা মানুষেরই তো আলাদা বলুন। তো ভাইয়া খুব ফ্রাস্ট্রেটেড হয়েই ঘরটা ছেড়ে দিয়েছে। বাবার সাথেও কথা বলে না, মা ফোন করলেও ধরে না। অয়ন ভাইয়া সবসময় যা দেখায় সেটা অয়ন ভাইয়া না। তার ভেতরে রোলার কোস্টার চললেও সে কাউকে কিচ্ছু বলে না। তুমি এগুলো আমায় কেন বলছো? খুব শান্ত স্বরে প্রাপ্তি শুধালো। এতক্ষণ সে এক মনে অদ্রিতার কথাগুলো শুনছিল, কোনো প্রশ্ন করেনি, মাঝে বাদশা দেনি, শুধু শুনেছে। অদ্রিতা মৃদু হেসে বলল, যেন আপনি আমার ভাইয়াকে অ্যাকসেপ্ট করেন। বিশ্বাস করুন, অয়ন ভাইয়া খুব ভালো মানুষ। প্রাপ্তি কিছু বলল না, তার কাছে বলার কিছুই নেই আসলে। কোথাও না কোথাও অয়নের সেদিনের বলা আমি বুঝি কথাটা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রতিটা মানুষের যুদ্ধ সত্যি আলাদা। যাকে লাট সাহেবের ছেলে ভেবেছে, সেও তার বাবার কাছে নিজের যোগ্যতা প্রমাণে যুদ্ধে ব্যর্থ সৈনিক। প্রাপ্তি বিড়বিড় করে বলল, তোমার কোনো মেসেজ থাকলে বলতে পারো, আমি তোমার ভাইকে বলে দিব। সত্যি? আদ্রিতার মুখ উজ্জ্বল হয়ে গেল। সে গদগদ স্বরে বলল, তাহলে তাকে বলবেন আমার পরশুদিন জন্মদিন, সে যেন বাসায় আসে। প্রাপ্তি হেসে বলল। তোমার সেই পরীক্ষা ফেল করা কি বাবার বিরুদ্ধে আন্দোলন? অদ্রিতা বিপরীতে হাসলো, গালে হাত দিয়ে বলল, অমনি কিছু। লাভ হয়েছে কিছু? অদ্রিতা দুদিকে মাথা নাড়ল, হতাশ স্বরে বলল, বললাম না, আমার বাবা ভিন্ন প্রজাতির। অয়ন সম্পর্কে প্রাপ্তির চিন্তাধারাগুলো এখন খুব মিশ্র। কোথাও না কোথাও তার সাথে নিজের একটা মিল খুঁজে পেলে যেন সেও প্রতিনিয়ত বাবার কাছ থেকে স্বীকৃতি পাওয়ার জন্য লড়ছে। প্রাপ্তির জীবনের লক্ষ্য ভালো রেজাল্ট করে ভালো চাকরি পাওয়া নয়, তার লক্ষ্য বাবার গর্ব হওয়া। বাবা তার কাঁধে হাত রেখে বলবে, এটা আমার মেয়ে। আমার মেয়ে জানেন কোথায় পড়ে, কোথায় চাকরি করে। ছেলে না হবার যে আক্ষেপ তার বাবার ছিল, সে আক্ষেপটি যেন ঘুচে যায়। বুক ফুলিয়ে বলে, আমার মেয়েই আমার সব। এই ছোট্ট একটা স্বপ্নের জন্য সে রাত দিন এক করে ফেলছে। নিশ্চয় এমন কোনো স্বপ্ন অয়নেরও আছে। সেও তার স্বপ্নকে বিসর্জন দিয়ে বাবার চোখে যোগ্য ছেলে হতে চেয়েছিল। নিজের সর্বোচ্চ দেওয়ার পরও তার ছেলের সম্মুখীন হওয়ার অনুভূতিটা সে জানে। অয়নের মতো মানুষদের সাথে তার জীবন মিলে যাবে সত্যিই ভাবতে পারেনি প্রাপ্তি। কি অদ্ভুত তাই না? দুটো ভিন্ন মেরুর মানুষের জীবনের আফসোসগুলোর মধ্যেও মিল থাকতে পারে। ভার্সিটির বাস থেকে নেমে এসে একবার চোখ খুলল সময়ের দিকে। কি ভেবে ফোন দিল অয়নকে। দুটো কলের পর রিসিভ হলো। আশেপাশে খুব শোরগোল, এর মধ্যে অয়নের স্বর। কোথায় আপনি? ক্যাফেতে। দোতলায় আসুন। অয়নের কণ্ঠে তীব্র বিস্ময়। দোতলায়? ব্যাকলগ এক্সাম দেওয়ার ইচ্ছে নেই নাকি? অয়ন মৃদু হেসে বলল, বিকেলে ফোন করছিলে এটা বলার জন্য? তা হঠাৎ হৃদয় পরিবর্তন? হৃদয় পরিবর্তন না, এটাকে বলে টাকার অভাব। আমি তো ভেবেছিলাম আমার মুখও দেখবে না। দেখবো না, কিন্তু ওই টাকার মুখ দেখতে হবে। কথায় আছে না, ইটস বেটার টু ক্রাই ইন আ রোলস রয়েস দেন বি হ্যাপি অন আ বাইসাইকেল। অয়ন নিঃশব্দে হাসলো, গাঢ় স্বরে বলল, ইস, কি ভাগ্য আমার, শেষমেশ কিনা ম্যাটেরিয়ালিস্টিক ভালোবাসে জুটলো। প্রাপ্তি ফোন কেটে দিল। না, এই লোক কখনোই ভালো হতে পারে না। নেহাত অনর্থক দয়া বর্ষণ করে ফেলেছে সে। এখন দুর্বার বাংলায় কপাল চাপড়ানো ছাড়া সত্যি কোনো উপায় নেই। ভার্সিটির মধ্যে একটা নতুন রটনা আকাশে বাতাসে উঠতে লাগলো, মুখরোচক রটনা। শিরোনাম, অয়ন প্রাপ্তির প্রেম। কেউ তাদের দেখেছে ক্যান্টিনের শেষ টেবিলে, কেউ দেখেছে মুক্ত মঞ্চে, কেউ দেখেছে সেন্ট্রাল ফিল্ডের পাশে হাঁটতে। প্রত্যেকের মুখেই নতুন নতুন একটা করে ঘটনা। আবার কেউ কেউ তো সেই ঘটনার মোড় টেনে নিয়ে যায় রগরগে কোনো কল্পনায়। যেমন সকালের কথা, পরীক্ষার রুটিন বের হয়েছে, সামনের মঙ্গলবার থেকে শুরু হবে পিএল। অথচ রুটিন নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। তারা জমেছে আড্ডায়। একটা মেয়ে বলছিল, আমি গত সন্ধ্যায় কি দেখেছি জানিস? কি? অয়ন ভাই আর প্রাপ্তি, মানে আমার ক্লাসের প্রাপ্তি, SWC বিল্ডিংয়ে দোতলায় বসেছিলাম। এখানে কেউ ছিল না, শুধু তারাই ছিল। হাতে হাত ধরে বসেছিল। অয়ন ভাইয়ের চোখে মনে হয় ছানি পড়েছে, নয়তো প্রাপ্তির সাথে। ওদের তো রিডিং এর পাশেও বসে থাকতে দেখা যায়। কি করে আল্লাহ জানে। বেশিরভাগ সময়ই আমি তাদের দেখি ক্লাসের পর। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। অয়ন ভাই এই মেয়ের প্রেমে কি করে পড়লো? মেয়ের কি অভাব? আমাদের ভার্সিটিতে সুন্দর সিঙ্গেল কত মেয়ে আছে, আমিও আছি। তুই মেয়ে কিছু সুন্দরী না। প্রাপ্তির থেকে তো সুন্দরী ভাই।
এসব কথার মধ্যে রাইসা ছিল অবশ্য, সে সবটাই শুনলো কিন্তু কিছু বলল না। কয়েকদিন যাবত এই সকল রটনা শুনছে সে। অয়নের অফিস গৃহেও এটা নিয়ে আলোচনা হয়। নুহাস দ্য গ্রেট একটু পরপর তার ফাটাবাসের মতো স্বর নিয়ে গান গায়। এক দুইবার অয়নের ধমক খায়, আবার শুরু হয়। আহা, এ কি ছোঁয়া! নিশির দিন শিহরণে কাটে বেলা। রাইসা সব শুনে কিন্তু কোনো মন্তব্য করে না। এদিকে এসব রটনা সম্পর্কে একেবারে জ্ঞান শূন্য প্রাপ্তি। পরীক্ষার সময় তার অবস্থা দেখার মতো, খাওয়া দাওয়ার ঠিক নেই, ঘুমের হিসাব নেই, সারাটাক্ষণ একটা বই মুখের সামনে ঝুলছে। রাইসা একবার সাহস করে তাকে শুধানোর চেষ্টাও করেছিল। তুমি কিছু শুনেছো? কি? মানে গসিপ? এত সময় নেই, 2 দিন ধরে 3 ঘন্টা করে ঘুমাচ্ছি, সময় পেলে একটু ঘুমাবো। ওখানে রাইসা চুপ করে গেল। বুঝলো প্রাপ্তি জগতের কোনো খোঁজ রাখে না। রাইসার বিশ্বাস হয় না এসব প্রেমের খবরের উপর। তার ধারণা প্রাপ্তির মধ্যে সেই ফাংশনটা নেই। যে মেয়ের মাথায় শুধু কোডিং ঘুরে সে কি করে প্রেম করবে? তবে অয়ন ভাইয়ার মনে কি চলছে তা বোঝা মুশকিল। রুশনা আপুর রুমের ব্যবস্থাটা অয়ন ভাইয়ের অনুরোধে হয়েছিল। প্রাপ্তি যখন অজ্ঞান হয়ে গেল অয়ন ভাইয়া তাকে মেডিকেলে নিয়ে গেল। রাইসা ওকে যখন দেখতে গিয়েছিল উনি গম্ভীর স্বরে বলেছিলেন, আমি আছি, তুমি যাও। তাই রাইসার সন্দেহ হয়। রাইসা ক্লাস থেকে বের হলো, এসে দাঁড়ালো করিডোরে। ক্লাস 11:30টায় শুরু হবে, ফলে প্রাপ্তি এখনো আসেনি। এখন প্রায় সব ক্লাসই শেষ হয়ে গিয়েছে। যেসব স্যারদের সিলেবাস শেষ হয়নি তাদের 2-একটা ক্লাস হয়, বাকিটা সব ফাঁকা। সিটি শেষের দিকে, শুধু ল্যাব কুইজ বাকি 3টা, আজকে 2টো হবে। রাইসার পড়া হয়নি কিছুই, সে পড়ার সময় পাচ্ছে না। অয়নের অফিস গৃহে তার সময় কাটছে, বেশ কিছু কাজ পেয়েছে। এই তো গত মাসে অয়ন তার হাতে করকরে 10,000 টাকা তুলে দিল। ছোট কয়েকটা কাজ করেছে $10-12। রাইসার খুব মজা লাগছে, যে কারণে পড়াশোনা শিখে উঠেছে। প্রাপ্তির পাশে বসলে যদি একটু উত্তর দিতে পারে। প্রাপ্তিকে বলা হয়নি সে যে বিগত 3 মাস ধরে অয়নের ফার্মে কাজ করে। প্রাপ্তি বিষয়টা কিভাবে নিবে সেটাও আন্দাজ করতে পারছে না, সে কারণেই বলা হয়নি। সত্যি বলতে রাইসা চায় না প্রাপ্তি এবং তার সম্পর্কটা নষ্ট হোক। এই তো গত পরশু সে তাকে বলেছিল। আচ্ছা, আমার একটা বাসা ভাড়া করলে কেমন হয়? 2 রুমের। মাঝে একটা বাসা দেখেছিলাম অবশ্য, তখন টাকা ছিল না, এখন তো টাকা আছে। হোস্টেলে আমার পড়া হয় না, আমার পাশের বেডের মেয়েটা সারা রাত বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। তোমার সিট ভাড়া নিয়ে চিন্তা করো না, যা তোমার হলের ভাড়া আসে সেটাই না হয় আমরা অ্যাডজাস্ট করে নিব। আর রাইসার তখন বলতে ইচ্ছা হয়েছিল, আমার কাছেও টাকা আছে, চিন্তা করো না। কিন্তু সেটা সে না করে বলল। আমি ভেবে বলি। প্রাপ্তি মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, চিন্তা করে দেখো। প্রাপ্তির অ্যাপ্রোচটা রাইসার ভালো লাগলো, কিন্তু একটা মেয়ের ফ্ল্যাটমেট হওয়া মানে তার সাথে ঘনিষ্ঠ হওয়া। প্রাপ্তি এবং রাইসা বান্ধবী হলেও তাদের মধ্যে একটা দেওয়াল প্রায় অনুভব হয় রাইসার। প্রাপ্তি ইচ্ছে করে সেই দেওয়ালটা টেনে রেখেছে, যেন রাইসাও সেই দেওয়াল ভাঙার চেষ্টা করে না, কারণ এতে করে সে ফেলনা হয়ে যাবে। রাইসা যখন গভীর চিন্তায় মগ্ন তখন তার ঘাড়ে কেউ হাত রাখলো, সাথে সাথে চমকে উঠলো। সে পেছনে তাকাতে দেখলো প্রাপ্তি দাঁড়িয়ে আছে। অবাক স্বরে বলল, ক্লাসে যাবে না? তুমি কোথায় ছিলে? হোস্টেলে ছিলাম, তোমার ফোন দিয়েছিলাম, তুমি তো ধরলে না। ও, হাত দেখিয়ে বলল, ফোন ব্যাগে। কি নিয়ে এত টেনশন করছো? কুইজ? হ্যাঁ হ্যাঁ, আসলে তুমি তো জানো আমার সিটি নাম্বার ভালো আসছে না। আচ্ছা চলো, আমি তোমায় পড়িয়ে দিচ্ছি, বাট 1 কন্ডিশন। কি? কাউকে আমার নোট দেওয়া যাবে না। আমি জানি সেটা একটু রুড আর সেলফিশনেস, ইউ ক্যান কল মি চাইল্ড, বাট আমার পছন্দ না আমার নোট সার্কুলার হওয়া। অ্যাজ আ ফ্রেন্ড তুমি তোমাকে আমি হেল্প করতে পারি। রাইসা বোকা স্বরে শুধালো, কেউ জিজ্ঞেস করলে? মিথ্যে বলবি? সিম্পল। কিন্তু সবাই তো ভাববে আমি তোমার ফ্রেন্ড, অনেকে তো চাইও। তখন কি বলো? এই যে আমার কাছে নেই। প্রাপ্তি হেসে বলল, সেটাই বলবে ব্যাস। রাইসা তাচ্ছিল্য ভরে বলল, ওরা কি তোমার নাম্বার নিয়ে যাবে? না, ওরা পরিশ্রম নিয়ে যাবে। তোমার কাছে মনে হতেই পারে আমি সেলফিশ, কিন্তু এই নোটসগুলো আমি রাত জেগে বানিয়েছি, আর ফ্রিতে সেগুলো পড়ে প্লাস পাবে, আমার সহ্য হবে না, সেটা আনফেয়ার হবে। এখন তুমিই বলো, তুমি কি পাশ করতে চাও কি না? না না, আমি চাই। তাহলে চলো, কুইজ বিকেলে, তোমার কাছে এখন 3.5 ঘন্টা সময় আছে, চলো চলো। আচ্ছা, বাসার কথা বলছিলে, ওটা কি এক্সামের পর দেখবে? প্রাপ্তি একটু ভেবে বলল, হ্যাঁ, সেটা করলেই ভালো হয় বুঝলে, কারণ এক্সামের এই 1 মাস আমি স্ট্রেস নিতে চাই না। রাইসা কিছু জিজ্ঞাসা করতে চাইল প্রাপ্তি এবং অয়নের সম্পর্কের ব্যাপারে, কিন্তু থেমে গেল। অহেতুক মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কৌতূহল প্রকাশ করা ঠিক হবে না। কুইজ শেষে হাসি মুখে বের হলো রাইসা এবং প্রাপ্তি। দুজনের পরীক্ষায় ভালো হয়েছে। রাইসা একটু উৎফুল্ল স্বরে বলল, তোমাকে একটা কথা বলবো? বলো। তুমি আমাকে এক্সামের সময় একটু পড়াবে? আমার অবস্থা খুব বাজে,
অনেক কিছুই আমার কঠিন লাগছে, বিশেষ করে ম্যাথ। প্রাপ্তি ঘড়ির দিকে তাকিয়ে বলল, সমস্যা নেই, তবে আমি তোমাকে সারাদিন দিতে পারবো না। আমার রুমে এসো, যা যা সমস্যা আছে তা মার্ক করে রেখো। আমি চেষ্টা করব এগেইন আমার নোট যেন সার্কুলার না হয়। মানুষ তোমাকে নিয়ে অনেক কিছু বলে। বলুক, আমার তাতে যায় আসে না। মানুষ তো বলবেই, তাদের খেয়ে কাজের অভাব তাই বলে। কাজ থাকলে সময় পেত না। আচ্ছা থাকো, আমি যাই। কোথায় যাচ্ছ? একজনকে পড়াই। অয়ন ভাই? মুখ ফসকে বলে ফেলল রাইসা, সাথে সাথে মুখ চেপে ধরল নিজের। প্রাপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তোমাদের অয়ন ভাই। তার মানে তোমাদের মধ্যে সব সর্ট আউট হয়ে গেছে? শার্ট আউট মানে? মানে মারামারি কাটাকাটি বন্ধ? না, পরীক্ষা পর্যন্ত স্থগিত। বলেই হাসলো প্রাপ্তি। রাইসার বলতে ইচ্ছে হলো, আমি তো শুনেছি পুরোপুরি স্থগিত। এখন তোমাদের মধ্যে অন্য কিছু চলছে। কিন্তু বলতে পারল না। প্রাপ্তি এক প্রকার ঘাসফড়িংয়ের মতো লাফাতে লাফাতে চলে গেল। রাইসার আর বলা হলো না। সন্ধ্যার গন্ধ নাকে আসছে। দিন ছোট হয়ে গেছে, একটু পর আজান দিবে। বাহিরে আড্ডা সুর বাজছে। এদিকে একাডেমিক ভবনে 3 তলার বিশাল বারান্দার এক কোনায় বসে রয়েছে অয়ন। নীলাকাশটা ভীষণ মায়াবী লাগছে। সাদা সাদা তুলো মেঘ দল বেঁধে উঠছে। কবি হলে হয়তো 2 লাইন লিখে ফেলত অয়ন। নীল মায়ার অচেনা ভালোবাসায় হারায় বারে বারে অবুঝ ঠিকানায়। মনে মনে হাসলো অয়ন, কিন্তু সেই ভালো লাগা টিকলো না। ঝড়ের গতিতে প্রাপ্তি উপস্থিত হলো, এসেই পড়ল। বই খুলুন, বই খুলুন, সময় নেই আমার। অয়ন চোখ মুখ কুঁচকে বলল, কেন, ট্রেন ধরতে যাচ্ছ? উফ, পড়া আছে। হ্যাঁ, তো পড়ে কি বিদ্যাসাগর হবে? অয়নের কথা না শোনার ভান করে প্রাপ্তি বলল, হোমওয়ার্ক হয়েছে? আমি কি গাদা বাচ্চা? প্রাপ্তি চোখ তুলে তাকিয়ে বলল, না, তার থেকেও অদম কিছু। শুনুন, আমি নিজের সময় নষ্ট করে আপনাকে পড়াচ্ছি। আই নিড আ প্লাস। আমার শ্বশুর লাগে তো, ব্যাকলগে সি পাইলে আমি খুশি। আমি খুশি না, আপনার পেছনে আমি নিজের থেকে বেশি সময় দিচ্ছি। উফ, একেবারে প্রেমিকের মতো বলছো যে ভালোবাসা। আমার ভেতরে যদি একটা প্রেমিক পুরুষ থাকতো, আমি তো গলেই যেতাম। সাথে সাথে অয়নের মাথায় কলম দিয়ে মারল প্রাপ্তি। চোখ পাকিয়ে বলল, কনসেন্ট্রেট। করছি তো। আমার দিকে না, খাতার দিকে। অয়ন গাঢ়স্বরে বলল, শুধু তুমি বলে এই মারটা অ্যালাউ করলাম। প্রাপ্তি চোখ ছোট ছোট করে বলল, আপনি ক্লান্ত হন না তাই না? হয় না তো, তুমি যে সামনে বসে আছো। প্রাপ্তি হার মেনে নিল। সে ক্যালকুলাসের বই খুলে বসলো। সন্ধ্যা তখন হয়ে এসেছে, আজানের ধ্বনি শোনা যাচ্ছে। প্রাপ্তি বইটা বন্ধ করলো, সময়ের দিকে তাকিয়ে পড়ল। আজ এই পর্যন্তই। এত কম কেন? আমার একটা টিউশন আছে, মেয়েটার অবস্থা আপনার থেকেও খারাপ। তাই বলে সন্ধ্যায় যাবে? হ্যাঁ। একা? হ্যাঁ, আপনি যাবেন নাকি আমায় পৌঁছে দিতে? তুমি বললে যেতে পারি অবশ্য। অয়ন খুবই গম্ভীর স্বরে বলল। প্রাপ্তির সময় লাগলো তার কথাটা বুঝতে। সে নিশ্চিত হতে শুধালো, আপনি সত্যি আমার সাথে যাবেন? গেলাম। পর মুহূর্তে প্রাপ্তি কিছু ভেবে বলল, বেশ, চলুন। প্রাপ্তি রাজি হয়ে যাবে ভাবতে পারেনি অয়ন। চমকালো, বিস্মিত হলো। পর মুহূর্তে হেসে উঠল, গালে হাত ঠেকিয়ে বলল, বোঝো কিন্তু, কেউ দেখলে ভাববে আমরা প্রেম করছি। তাহলে ছাড়ুন। বলেই পা বাড়াতে অয়ন বলে উঠল, না না, আমি আসছি। আপনার আশা লাগবে না, এখানে বসে বসে রূপকথা লিখুন, আজাইরা। অয়ন তার পিছু নিল। সিঁড়ি থেকে নামতে নামতেও তারা তর্ক করছিল। ঠিক সেই মুহূর্তে মোতালেব সাহেবের মুখোমুখি হলো দুজন। মোতালেব সাহেব তাদের দিকে তাকিয়ে রইলেন। অয়ন এবং প্রাপ্তির কথা থেমে গেল। এখন কি হবে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।